এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? আমাদের সর্বসাধারণের যে ফিলিংটা কিন্তু সেম। 5 তারিখের পরবর্তী সময়ে এলাকার যারা মুরব্বীরা আছেন, আমি ধারণা করেছিলাম ওনারাই হয়তো একজন সিনিয়র পার্সন কাউকে সিলেক্ট করবেন, আমরা সবাই সেখানে হেল্প করবো। বাট এনারা সবাই আমাকে খুব জোর করে রিকোয়েস্ট করলেন যে ওনারা মনে করছেন যে যদি আমি ফেস হিসেবে, আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেই, তাহলে এই সংকট থেকে উত্তরণ ঘটিয়ে আরো বহু উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তোবা সহায়ক হবে আমার। সরকার যদি শপথ বাক্য পাঠ না করায়, মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বঘোষিত মেয়র মিথ্যা ভুয়া জোচ্চুরির মাধ্যমে কোর্টের রায় নিয়ে ইশরাক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে। খুবই গুরুত্বপূর্ণ এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, যে ধরনের বিতর্ক হচ্ছে তাকে ঘিরে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভূমিকা রাখার জন্য প্রথমে বললাম কাউন্সিলর হই, একথাই বলেছে ইশরাক। তারপরে মানুষজন সকলেই চাইল যে হ্যাঁ, আমাকেই দায়িত্ব পালন করা উচিত, এই জন্যই আমি দায়িত্ব পালনে এগিয়ে এসেছি। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো শিশু উপদেষ্টারা বাধা দিয়ে আমার কাজকে মানে ব্যাহত করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইশরাকের এমনই একটি সাক্ষাৎকার চ্যানেল 24 প্রকাশ করেছে। ইশরাককে ঘিরে যেই নানা অভিযোগ, তিনি সাম্প্রতিক সময়ে মেয়র হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, জোরপূর্বকভাবে সে নগর ভবন দখল করে রেখেছে ইশরাক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ইশরাক হোসেনকে নিয়ে যে বিতর্ক, যেই সমালোচনা হচ্ছে, সেগুলো নিয়ে ইশরাক কি বলল আমরা সেটা শুনবো। তার মুখ থেকেই ইশরাকের বক্তব্য কি, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচারণা মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সে কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। অতএব আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। আপনারা জানেন যে এই স্থানীয় সরকার সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছিল। তারা যখন এখানে অফিস করতে শুরু করে তখন এখানকার যায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের ট্যাক্সের টাকা তারা এখানে চুরি করে তারা তাদের যে পোষ্য ব্যক্তিরা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলোকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা এতই ভালো লেগেছিল, মজা পেয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিফ পালাই গেল, তখন তার ভিতরে একটা হিংসা, একটা প্রতিশোধের আগুন কাজ করছে যে এখান থেকে যে তাকে বের করে দেয় সে ঢাকা শহরের জনগণ সেটা সে প্রতিশোধ নেবে। এরপরে
আপনারা দেখেছেন যে ওই যে জোনাল অফিসগুলো তারা বলেছে তো যেটা বলছিলাম যে আমাদের এই আন্দোলনকে একটা আন্দোলনকারীরাই কিন্তু সেই জায়গার কার্যক্রম বন্ধ করে রাখে, অথচ আপনারা লক্ষ্য করবেন শুরুর থেকে আমরাই চেয়েছি সকল সেবা যাতে চলমান থাকে, কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং ঈদের পরে যখন আমরা পুনরায় শুরু করলাম, আমরা কিন্তু তখন সিদ্ধান্তই নিয়েছি এবং আপনাদেরকেও বলেছি আপনারা এটি প্রচার করবেন যে আমরা যাতে দৈনন্দিন যে সেবা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকে পুনরায় চালু করে দেওয়া হবে, আমাদের আন্দোলন চলমান থাকুক, এটার পরিণতি যাই হোক, নগরবাসীর দুর্ভোগ যাতে আর এটা মানে বৃদ্ধি না পায় সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। কিন্তু আমরা পরশুদিন গতকালকে বিভিন্ন ওয়ার্ড সচিবদের সাথে একটা মত বিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ এবং ওয়ারিশান সার্টিফিকেট এই আবেদনগুলো তারা জমা নিয়ে তারা আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে তারা নিষ্পত্তি করে যাতে জনগণের কাছে সার্টিফিকেটটা দিয়ে দেয়। কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এই স্থানীয় সরকার উপদেষ্টা এবং এই স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এখানে যাতে সই না করে। এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, যেখানে আমরাই সেবা চালু করতে চাচ্ছি তারা সেখান থেকে বসে ফোন করে বলছে যে এইগুলোতে যদি সই না করা হয় তাহলে কি হবে, জনগণের যদি একটু দুর্ভোগ হয় তখন সেটা তারা সরাসরি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই আজকে ওপেন ফিল্ডে আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা রয়েছে তাদের সামনেই বলতে চাই, আপনারা এটা দয়া করে দেশবাসীকে জানাবেন, আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। গতকালকে একটা রাতের বেলা হঠাৎ করে দেখলাম বিবিসিতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এই আসিফ মাহমুদ বলছে যে কি জানি বলছে ফৌজদারি, যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। আজকের এই যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন ঘাটো করার চেষ্টা করছে। সরকারের এই শিশু উপদেষ্টা আমি বলি না, এটা বিএনপি যারা করেন বা অন্য যারা সমালোচনা আছে অনেকেই মাঝে মধ্যে বলে এই যে একেবারেই 30 বছর বয়সী কয়েকজন উপদেষ্টা। তবে আজকের দিনে এসে একটা কথা বলতে হয়, দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এতটাই মানে তাদের কি বলবো যে অরাজনৈতিক বা দূরদর্শিতার অভাব দেখিয়ে দিয়েছে এবং রাজনৈতিক দলগুলো কতটা ব্যর্থ, বাংলাদেশে রাজনীতিবিদরা কতটা ব্যর্থ সেটা প্রমাণ হয়ে গেছে ডক্টর ইউনূস সরকারের সময়। একটা অরাজনৈতিক লোক যখন এই সরকার গঠন করলেন, উপদেষ্টা পরিষদ গঠন করলেন, আমরা তীব্র সমালোচনা করছি, সমালোচনার জায়গায় সমালোচনা আছে, কিন্তু এই ডক্টর ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থনীতিবিদ, সেই লোক প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলদের চেয়ে, ওই যে তাকে বলা হতো এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ বা এই উপদেষ্টা পরিষদ 6 মাসও চলবে না, দেখতে দেখতে 10 মাস চললো, যে কোনো ভাবেই হোক 10 মাস তো পার করেছে, আরো যে 2, 4, 6 মাস বছর পার হবে মানুষ এখন এটা বিশ্বাস করতে শুরু করেছে। এবং ডক্টর ইউনূসের বিরোধী যারা তারাও কিন্তু এখন বলে যে কিসের শক্তি বলে এই লোক এখন পর্যন্ত টিকে আছে। তা তো চারদিকে খালি সংকট আর সংকট। আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে একরকম কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে একদম পুরো নিশ্চিহ্ন করার মতন একটা অবস্থা তৈরি করে রেখেছে। এই দল বাংলাদেশে মিছিল মিটিং করতে পারবে না, এইটা 80 সালের পরে আর কেউ চিন্তা করে নাই। বিএনপি তো তার চরম বিরোধী অংশ, জামাত বিএনপি ক্ষমতায় ছিল, তারপরে এই সিচুয়েশন ছিল না। সেই সিচুয়েশন তো এই অরাজনৈতিক দলের মধ্যে হয়েছে এবং বিএনপির মতো দলও তার সাথে আপোষ করতে করতে চলতে বাধ্য হয়েছে। এতগুলো কথা কেন বলছি, এই সরকারেরই একজন উপদেষ্টা, বয়স মাত্র 30-এর কোঠায়, এখনো তার কোনো পরিপক্কতাই সেদিকে আসার কথা না। সেই এক ছেলের কাছে বিএনপির খুবই পরীক্ষিত নেতা এবং জাদরেল নেতা, বংশগতভাবে রক্তের মধ্যে যার রাজনীতি, যার জন্মের পরে মুখে যদি মধু দেওয়া থাকে রাজনীতিও সেভাবে দেওয়া হয়েছে, যার জন্মের পরে জয় বাংলা হয়ে বাংলার জিন্দাবাদে আসে নাই, তার বাবা সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র, মুক্তিযোদ্ধা, তিনি যদি জয় বাংলা বলে থাকেন, এই ইশরাক হোসেন জন্মের পরে জয় বাংলা বলার সম্ভাবনা খুব কম। তার জন্মই হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এগুলো শিখে। সেই ইশরাক হোসেন আওয়ামী লীগের 17 বছরে কত ত্যাগ তিতিক্ষা, কত চ্যালেঞ্জ, সবকিছু মোকাবেলা করে আজকে ইশরাক হোসেন সেই লোকটা নাকানি চুবানি খেয়েছে এই সরকারের এক সিম্পল ছোট উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। বলাই হয়, চারদিকে বলাবলি হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগতভাবে নিয়েছে ক্ষোভের মধ্যে, তার মধ্যে একটা ইগো প্রবলেম তৈরি হয়েছিল, সেটার জন্য ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ নিতে পারেন নাই। এবং এটা আরেকটা প্রমাণ যে ইশরাক এখন বলতে বাধ্য হয়েছে যে ইশরাক এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তার পদত্যাগ দাবি করেছে এবং দুর্নীতি দমন কমিশন যেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে তদন্ত শুরু করে। এটা অবশ্য ভিন্ন কারণ আছে, অনেকেই পাবলিকের মধ্যে পাবলিক পারসেপশন আছে, যার পিএস এপিএস পিও নিয়ে, যার বাবা নিয়ে কাণ্ড ঘটে গেছে, বাবা গিয়ে ঠিকাদারি লাইসেন্স করে, উনি বলে আমি জানতাম না। হ্যাঁ, তাহলে কি বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ ছিল? বাপ ছেলের মধ্যে সম্পর্ক কি হয়? উঠতে বসতে ছেলে খাইছে না, গোসল করছে, বাপ খবর নেয় না, মৃত্যু খবর নেই, বাপ তো তাই হয়। তো সেই বাপের সম্পর্কে বলছে আমার বাপ যে এমনি লাইসেন্স করে ফেলছে আমি জানতাম না, তাও তার মন্ত্রণালয়ে কাজ করার জন্য। তো সেই লোক সম্পর্কে অভিযোগ থাকতে পারে। ইশরাক বলছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক হোসেন জায়গায় একটা ভুল করেছেন। দুর্নীতি দমন কমিশন তার যে দল বিএনপি, জামাত ইসলামী 2001-এ 4 দলীয় জোট সরকার যেভাবে চালিয়েছিল, আওয়ামী লীগ সেভাবেই চালিয়েছে এবং বর্তমান ডক্টর ইউনূস সরকার তার চেয়ে খুব ভালো কিছু চালিয়েছে, এটা বাংলাদেশের মানুষ মনে করে কিনা ইশরাক হোসেন বোধহয় এটার উত্তর নিতে চাননি। এবং এই দুর্নীতি দমন কমিশন এই 10 মাসে মানুষের মনের মধ্যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই যে 1/11-এর সময় হাসান মাসুদ চৌধুরী তিনি যেই দুর্নীতি দমন কমিশন দেখিয়েছেন, সেটারও ধারে কাছে এবার দুর্নীতি দমন কমিশন যেতে পেরেছে কিনা এটা ইশরাক হোসেন বুঝতে ভুল করেছে। আচ্ছা, তারপরে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে, এটা হয়তো একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজিও হতে পারে যে ইশরাক দাবি করেছেন, কিন্তু দাবিটার পেছনে যে কারণ থাকতে পারে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে নগর ভবনে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ সময় ইশরাক হোসেন বলেন, ওই যে নগর ভবনের যে বিক্ষোভ, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তিনি নিজের স্বার্থে একজন প্রশাসক বসিয়েছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বসিয়েছিলেন। উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে দাবি করে তার বিরুদ্ধে দুদককে তদন্ত করার আহ্বান জানান ইশরাক হোসেন। সংকট দ্রুত সমাধান না হলে আন্দোলন নগর ভবন থেকে রাজপথে ছড়িয়ে পড়বে। এর আগে একবার ছড়িয়ে তিনি আবার পিছু হটেছিলেন, এইটুকু আবার একটা ভিন্ন প্রেক্ষাপটে। এ সময় শপথ গ্রহণের আগে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান ইশরাক হোসেন। তিনি জানান শপথ ছাড়া আনুষ্ঠানিক কোনো দায়িত্ব গ্রহণ করবেন না তিনি, তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগে দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। অফিসিয়ালি তো বলতে পারেন, অফিসিয়ালি বললে এখানে প্রবলেম আছে। যাই হোক, আমরা শুধু এইটুকুই বলবো যে এই যে ইশরাক হোসেন দাবি করলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতির প্রমাণ আছে, এটা কি রাজনৈতিক বক্তব্য শুধু, নাকি সত্যিকার অর্থে তিনি একদম কি পয়েন্টে বলতে পারবেন যে হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে, তাহলে সেই প্রমাণ আমরা জানতে চাই, এই জাতি জানতে চায়, দেখতে চায়। এইটা ইশরাক হোসেনের কাছে সবাই প্রত্যাশা করতে পারে যে ইশরাক হোসেন দেখিয়ে দিবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই দুর্নীতি করেছেন। এটার জন্য সরকারে যেতে হয় না। বাংলাদেশে বহু রাজনীতিকবিদদের বিরুদ্ধে বিরোধী অংশে থেকে শ্বেতপত্র প্রকাশ হয়েছে। ইশরাকের মতো একজন নেতার প্রতি মানুষের প্রত্যাশা এই জায়গায় থাকতে পারে। যাই হোক, নগর ভবন নিয়ে এই ইগোর প্রবলেম রেশারেশি আমরা এর আগেও বলেছি, এখন একটা ইগোর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপির জন্য এখন পরিস্থিতিটা আরো জটিল থেকে জটিলতর হয়েছে নগর ভবন এবং ইশরাক হোসেনকে দিকে। একদিকে সরকারের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং চলা, ডক্টর ইউনূসের সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিংলি চলা, তারা যে পথটা বেছে নিয়েছে আপোষের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। আরেকদিকে ডক্টর ইউনূসের উপদেষ্টা, যার পদত্যাগ চায় বিএনপি, সেই উপদেষ্টাই তাদের একজন বড় সৈনিককে, সেনাপতিকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। শেষ তো গিয়ে বিএনপি এই সুযোগ কি অবস্থান নেয়, আবার আগে ইশরাক হোসেনের পক্ষে ছিল, এখন কি অবস্থান নেয়, সেটা দিয়েই সবকিছু সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। সরকার যদি শপথ বাক্য পাঠ না করায়, মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বঘোষিত মেয়র মিথ্যা ভুয়া জোচ্চুরির মাধ্যমে কোর্টের রায় নিয়ে মেয়র হওয়ার জন্য যে নতুন বন্দোবস্ত করেছিল ইশরাক হোসেন, তার বাবা সম্পর্কে একটা কথা বলতেই হয়। তার বাবা সাদেক হোসেন খোকা দক্ষিণ সিটি কর্পোরেশন না, তিনি অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন ঢাকার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক সজ্জন একজন ব্যক্তি ছিলেন, কিন্তু সেই সজ্জন ব্যক্তির ঔরস থেকে এমন একটা মানে বাচাল টাইপের, এমন একটা পিকিউলিয়ার, এমন একটা টিকটকার ছেলে কিভাবে জন্ম নিল সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়। আপনারা জানেন সে মিছিলের মধ্যে এরকম এরকম করে স্লোগান দিয়ে, ঠিক আছে, মানে ইয়েস ইয়েস একটা থাকে না যে জয়ী হইল পরে ইয়েস ইয়েস এরকম দেয়। মানে কি বলবো, একটা পলিটিশিয়ানের মধ্যে যে স্থিরতা থাকা দরকার, স্থবিরতা থাকা দরকার, ম্যাচুরিটি দরকার, দক্ষতা দরকার, বিচক্ষণতা দরকার, সাধারণ কর্মীদের সাথে ব্যবহারের একটা বিষয় থাকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ধরনের স্ট্যাটাস দিতে হবে, কি ধরনের স্ট্যাটাস দেওয়া যাবে না, কি ধরনের ছবি দেওয়া যাবে, কি ধরনের ছবি দেওয়া যাবে না, এগুলোর মধ্যে একটা শালীনতা থাকতে হয়, একটা সৌজন্যতামূলক বিষয় থাকতে হয়, একটা সব দিক থেকে পরিপক্ক একটা আচরণ থাকতে হয়। কিন্তু ইশরাকের মধ্যে সেটা আমি কখনো দেখতে পাইনি। আসলে না থাকাটাই স্বাভাবিক, কারণ সে যেভাবে সৃষ্টি হয়েছে, যেভাবে গড়ে উঠেছে, তার যে পথ চলা, তার যে বেড়ে ওঠা, সবকিছু একটা ভ্রমের মধ্য দিয়ে হয়েছিল। তো সে ঘোষণা দিয়েছিল গত কয়েকদিন পূর্বে, সরকার যদি তার শপথ বাক্য পাঠ না করায় সেক্ষেত্রে তিনি
সিটি কর্পোরেশনে গিয়ে বসে পড়বেন তার চেয়ারে, মেয়রের চেয়ারে। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করে, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। তিনি কোন দিনের মেয়র ভাই? আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা নির্বাচনকে তারা বিতর্কিত করে রাতের ভোট হিসেবে আখ্যা দেয়, সেটা হোক স্থানীয় সরকার নির্বাচন, হোক জাতীয় নির্বাচন। তাহলে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের মাধ্যমে তারা জয়ী হয়েছিল, সেটা বৈধ না অবৈধ? কিন্তু ইশরাক হোসেন মেয়র হবে, সে নির্বাচনের ফলে মানে সে জয়লাভ করেছে এমনটা সে ভেবে নেয়, সেটা বৈধ? কি লেভেলের হিপোক্রেসি! মানে মানুষ তো ভাই হিপোক্রেট হয়, কিন্তু এরকম হিপোক্রেসি আমি আমার জীবদ্দশায় তো কখনো দেখি নাই, আপনারাও মেবি দেখেন নাই। ইশরাক হোসেন তিনি গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে অফিস করেছেন, বক্তব্য একটা ঝেড়েছেন। তিনি কিন্তু তার কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি গত 2 মাস যাবৎ প্রায় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ বন্ধ করে রেখেছেন। বিক্ষুব্ধ জনতা, তার যে কর্মী সমর্থক, তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাসুরকে অফিস করতে দেয় নাই, যেহেতু সচিবালয় পুড়ে যাওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাসুরটা ওই ইশরাকের যে দক্ষিণ সিটি কর্পোরেশন সেখানে অফিস করত। তো সেই অফিস তাকে দীর্ঘদিন যাবৎ করতে দেওয়া হচ্ছে না। সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা কি বলবো, একটা দোদল্যমান পরিস্থিতি চলছিল, একটা উত্তাপ ছিল তাদের মধ্যে। সেই উত্তাপের জায়গা থেকে বিএনপি দাবি করেছিল 3 জন উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা মার্কিন নাগরিক খলিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং সেই স্থানীয় সরকার উপদেষ্টা এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুকাই, এই 3 জনকে বহিষ্কার বা পদত্যাগের একটা বিষয় নিয়ে বিএনপি অনেক জোরালো আন্দোলন করেছিল, বিশেষ করে ইশরাকের সমর্থকরা। বাট সেই আন্দোলনে ঘুরে বালি স্বয়ং তারেক রহমানের সাথে লন্ডনে ডক্টর ইউনূসের মিটিং এর পর এই উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে যে কথা চলছিল সেটা মোটামুটি ধামাচাপা পড়ে গেছে, এবং মাঝখানে ডক্টর ইউনূস নিজে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন, যাতে করে তিনি তার যে বাছুর উপদেষ্টাগুলো রয়েছে তাদেরকে রক্ষা করতে পারেন, এবং তিনি এই যাত্রায় সফল। আমি বারবার বলি, আবারও বলছি, বিএনপিকে ডক্টর ইউনূস প্রতিনিয়ত মুলার জুস খাওয়াচ্ছেন, এবং বিএনপি এটা আদৌ বুঝতেছে কিনা আমার আসলে মাথায় ঢোকে না। ডক্টর ইউনূস নির্বাচন দেবে না ভাই, আমি আপনাদেরকে লিখে দিলাম। আমার ভিডিওটা আপনারা যারা আমাকে দেখেন, আমার এই কথাটা একটু মনোযোগ সহকারে মনে রাখবেন। ডক্টর ইউনূস জীবদ্দশায় তিনি নির্বাচন দেবেন না। সামনে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, নির্বাচনী আমেজ ঘিরে এই ঘোলাটে পরিস্থিতিকে এমন একটা পর্যায়ে উনি নিয়ে দাঁড় করাবেন, উনি কখনো নির্বাচন আয়োজন করবেন না, এবং তিনি সেটা পারবেন না, এবং তিনি তো নিরপেক্ষ না। তিনি নিরপেক্ষ না থাকা সত্ত্বে তার অধীনস্থ কোনো নির্বাচন হবে না। আজকে দেখলাম জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক, তিনি উদ্বেগ জানিয়েছেন পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ হওয়া নিয়ে। স্বাভাবিকভাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, বাট সেটাতে আমরা বুঝি যেটা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। বর্তমান সরকারকে একটা হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন তিনি কিঞ্চিত আকারে। তো যেটা বলছিলাম, এই ইশরাক নগর ভবনে গিয়ে বক্তব্য দিয়েছে, চলেন বক্তব্যটা দেখে নেওয়া যাক। নগর ভবনের এই অনুষ্ঠানটা যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। এই বক্তব্যের জের ধরে এবং বিগত কয়েক সপ্তাহ ইশরাক সমর্থকরা যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন অবরুদ্ধ করে রেখেছে, এটা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাসুর বাচ্চা সে কতগুলা কথা বলেছে। শপথের সুযোগ নেই, পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তিনি আরো বলেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননাকর। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন ইশরাক সাহেব এবং বিএনপি যাই করুক না কেন, যত কিছুই করুক না কেন, তারা শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারবে না। এর থেকে বড় স্পষ্ট বার্তা তো আর কিছু হতে পারে না। তাহলে এখন বিএনপির কি হবে, পদক্ষেপ কি হবে? কিংবা প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার যে টিকটকার ছেলে ইশরাক হোসেন, তার কি হবে? আমি আবারও বলতেছি আপনাদেরকে, আবারও স্পষ্ট করে মনে করে দিতে চাই, ডক্টর ইউনূস তিনি বিএনপিকে 2 পয়সার মূল্যায়ন করেন না। তিনি জানেন বিএনপির চরিত্র, তিনি জানেন বিএনপি কতটুকু সক্ষম, তিনি জানেন বিএনপির 2-4-5টা নেতাকে ধরে ফেললে বিএনপি চুপসে যাবে বেলুনের মতো। সবকিছু ডক্টর ইউনূস জানেন, এবং তার উপদেষ্টা পরিষদে যখন আসিফ নজরুলের মতো ক্রিমিনাল ব্যক্তি থাকে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে তারা বিএনপিকে কিঞ্চিত মূল্যায়ন করে না। স্পোর্টসের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সর্বসাধারণের যে ফিলিংটা কিন্তু সেম। পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে, যে আমার মেম্বার হইলো আমার চাইল্ড দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়,
আমার উপজেলা চেয়ারম্যান হলো 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হলো পদ্মা সেতু করে দিবে। 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি। আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা? আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়েস্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি, আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে। তো সেই জায়গায় আমাদের হচ্ছে আমরা মনে হয় অনেকে ইউটোপিয়াতে আছি। রাজনীতি কি জিনিস, আমি মাত্র 5 দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর, সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে। কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া জিন্স ভিজায়া 6 ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি, আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি, কিছুক্ষণ গাড়িতে উঠি, আবার ভ্যান ঠেলতে নামি। এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল, মানে এই রিয়ালিটি গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খুবই এসি রুমের কনভারসেশন করছি। ইটস লাইক অল ইংল্যান্ড, you just get on the tube, go to a particular station, 50 people is going to come and welcome you, give a speech, what is your policy on female XYZ? এই বাংলাদেশে আমরা থাকি না, এটা সোনার বাংলা। এই বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। তা না হলে যেটা হবে, এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়ান্স। এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম, প্র্যাকটিক্যালিটি এটা জরুরি, যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায়। ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা, এক জায়গায় ডানে বামে দাঁড়ায় গেলেন আপনি। মসজিদগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল পাবলিক স্পেস। আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান, সেই মসজিদের অধিকাংশ সময় নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে, ওয়াশরুম লক করা থাকে। মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডাইকে ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয়, এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন। এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য। এটা যারা গ্রামে গঞ্জে গেছেন, সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন, এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে, ওই ঘটিটা নিয়ে খাল পাড়ে যেতে হবে, ওই খাল থেকে আগে পানি আনতে হবে। ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউরসেলফ দেন দ্য নো হার্মস। এরপরে হচ্ছে ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে 1 লোটা পানি দিয়ে যদি কাজ না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার। এইগুলো পাবলিক ক্যাম্পেইনের রিয়ালিটিগুলো বলছি আপনাদের। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো, অফকোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে, এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিস গুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারি নাই। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এটার ইফেক্টিভনেস কি? এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যেটা ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটা যদি একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনের এর আগে আমরা দেখেছি। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড। ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস। আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মুস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা, যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়। এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চাপায় দেন, আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না। এরপরে হচ্ছে যে কি করা দরকার, কনক্লুড করতেছি। দুইটা জিনিস করণীয় হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টারি হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনো, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি, বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে নাই গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে নাই। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরের পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন, হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট। এখনো হয়নি।
তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষটাই এখনো নাই, যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে। তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইলো আমার চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইলো 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইলো পদ্মা সেতু করে দিবে। এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms. Nobody. ভাই আমাকে দুইটা হাঁস দেন, আমার একবার টিম দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয় নাই। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে। আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আমাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়। বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুসগুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের পার্টি পজিশন থেকে, আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। When it comes to female representation, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে, পাগলা কুকুরের মতো বসে আছে। ওইসব পুরুষরা কাউকে দিবে না, একই দলের আরেক প্রার্থীকে মাইরে ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে, পার্টিগুলোকে সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন, মেয়েদেরকে তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামতটা জানাবেন, আপনারা কি বলতে চান। মানে আগে এই ইশরাক হোসেনকে খুব ভালো জানতাম, খুব ভালো মনে করতাম, কিন্তু এখন এই ইশরাকের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আসে না। তার সাম্প্রতিক যে কর্মকাণ্ড সেগুলো দেখে মনে হচ্ছে সে একজন সুবিধাবাদী ব্যক্তি, মানে নিজের স্বার্থ হাসিলের জন্য সব কিছু করতে পারে। দেশ ও জনগণকে ভালোবেসে দেশের মানুষের জন্য সে কখনো রাজনীতি করেনি, রাজনীতি করবেও না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মানে যা খুশি করতে পারেন মিয়া। ইশরাক মানে তোমাকে ঠেকানোর তো কেউ নেই। যখন আপনার দলীয় প্রধানই নীরব, তখন আর কি বলবো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির সাংগঠনিকভাবে উচিত ছিল ইশরাককে বহিষ্কার করা কিংবা ইশরাককে থামানো। এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিএনপিও কিন্তু মানে বিতর্কে জড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি, আপনাদের মতামত ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করবো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, কথা আর বাড়াতে চাই না, কথা আর বাড়াচ্ছি না। আপনারা জানাবেন ইশরাককে নিয়ে আপনারা কি বলতে চান। সাম্প্রতিক সময়ে ইশরাককে নিয়ে যে নানাবিধ বিতর্ক উঠছে, সেই বিতর্ককে ঘিরে মানে ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনারা জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।